দেখো, আগের ক্লাসে ক্র্যামারস টুল নিয়ে আলোচনা করছিলাম। ক্র্যামারস টুলটা কী এবং ক্র্যামারস টুলের অঙ্ক কীভাবে করতে হয়, কোন প্রসেসে ক্র্যামারস টুলের অঙ্কগুলো এগিয়ে যেতে হয়, সেই প্রসেসটা একটা এক্সাম্পল দিয়ে বলেছিলাম। আজকে ক্র্যামারস টুল সম্পর্কিত কয়েকটা নোটস লেখাবো। দেখো, সাম ইম্পর্টেন্ট নোটস অ্যাবাউট ক্র্যামারস টুল। নোটস অ্যাবাউট ক্র্যামারস রুল। তার মানে নন হোমোজিনিয়াস ইকুয়েশনের ক্ষেত্রে ক্র্যামারস রুল সাধারণত নন হোমোজিনিয়াস ইকুয়েশনের ক্ষেত্রে কাজ করে। সেই জন্য ফর নন হোমোজিনিয়াস ইকুয়েশন, নন হোমোজিনিয়াস ইকুয়েশন ক্র্যামারস রুল সাধারণত অ্যাপ্লিকেবল হয়। সাধারণত নন হোমোজিনিয়াসের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে অ্যাপ্লিকেশন হয়। তো সাম ইম্পর্টেন্ট নোটস অ্যাবাউট ক্র্যামারস রুল, ক্র্যামারস রুল সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ নোটস সাধারণত নন হোমোজিনিয়াস ইকুয়েশনের জন্য বলছি। এক নম্বর, ক্র্যামারস রুলের এই নন হোমোজিনিয়াস ইকুয়েশন, সেই ইকুয়েশনটা কেমন দেখতে এরকম হয়। সাধারণত a1x প্লাস b1y প্লাস c1z ইজ ইকুয়াল টু k1, a2x প্লাস b2y প্লাস c2z ইজ ইকুয়াল টু k2, last of all a3x plus b3y plus c3z equal to k3। এই টাইপটাকে বলা হয় নন হোমোজিনিয়াস ইকুয়েশন। ঠিক আছে, তিনটি ইকুয়েশন দেখতে হচ্ছে, একটা দুটো তিনটে চলরাশি এক্স ওয়াই জেড, তিনটে চলরাশি, তিনটি ইকুয়েশন, সেই জন্য সাইমালটেনিয়াস নন হোমোজিনিয়াস ইকুয়েশন। এখন এই ধরনের ইকুয়েশনের ক্ষেত্রে তিনটে নোটস আমি বলবো, সাম ইম্পর্টেন্ট নোটস, তিনটে নোটস বলছি। এক নম্বর, ইফ ডেল্টা নট ইকুয়াল টু জিরো, ডেল্টা মানে সহগড় নির্ণায়ক, কোএফিসিয়েন্ট ডিটারমিনেন্ট, অর্থাৎ a1 b1 c1 a2 b2 c2 a3 b3 c3, এই যে ডিটারমিনেন্ট, দ্যাট মিনস ডেল্টা বলতে এটা a1 b1 xy যেটা সহগগুলো a2 b2 c2 a3 b3 c3, এটাকে বলে ডেল্টা। আমরা সবাই জানি এগুলো সহগড় নির্ণয় বা ডেল্টা। এখন এই ডেল্টা যদি নট ইকুয়াল টু জিরো হয়ে যায়, তাহলে দ্য সিস্টেম হ্যাজ দেন যদি ডেল্টাটা নট ইকুয়াল টু জিরো হয়ে যায়, দেন দ্য সিস্টেম হ্যাজ ইউনিক সলিউশন। ইউনিক সলিউশন, আন্ডারলাইন দ্য ওয়ার্ড ইউনিক। যদি ডেল্টাটা নট ইকুয়াল টু জিরো হয়ে যায়, দেন দ্য সিস্টেম হ্যাজ, সিস্টেম মিনস দিস সিস্টেম, হোমোজিনিয়াস সিস্টেম। বলছে সিস্টেমটার ইউনিক সলিউশন থাকবে। ইউনিক সলিউশন মানে একক সমাধান থাকবে, মানে একক সমাধান মানে একটাই সমাধান থাকবে, অর্থাৎ এক্স ওয়াই জেডের একটাই মান বেরোবে। এক্স ওয়াই জেডের একাধিক মান থাকবে না, অর্থাৎ এক্সের একটা মান বেরোবে, ওয়াইয়েরও একটা মান বেরোবে, জেডের যে তিনটে চলরাশি থাকবে অজ্ঞাত পরিচয়, এদের প্রত্যেকেরই একটা করেই মান বেরোবে। এটা একটাই সেট বেরোবে। এক্স ওয়াই জেডের এক্সের একটা ছাড়া বেশি মান কখনো হবে না, ওয়াইয়েরও একটাই মান বেরোবে, জেডের একটা বেরোবে, অর্থাৎ এক্স ওয়াই জেডের যে মান সেটা সিঙ্গেল থাকবে, সেটাকে বলে ইউনিক সলিউশন। ঠিক আছে, অর্থাৎ একক সমাধান। সেটা কখন? যদি ডেল্টাটা নট ইকুয়াল টু জিরো হয়ে যায়, তাহলে আমরা বলবো ক্র্যামারস রুলের সাহায্যে সলিউশন তো করা যাবেই, এবং সেই সলিউশনটা হবে আমার ইউনিক সলিউশন। নোট 1। 2 নম্বরে লেখো, অর্থাৎ এটাকে কনসিস্টেন্ট বলা হয়। এই যে ইউনিক সলিউশন যদি হয়ে যায়, ডেল্টা নট ইকুয়াল টু জিরো, সিস্টেমটা ইউনিক সলিউশন বলা হয়। এবং এই যে তিনটি ইকুয়েশন, এই তিনটি ইকুয়েশনকে একত্রে বলা হয় কনসিস্টেন্ট। এবং সমীকরণ তিনটিকে একত্রে কনসিস্টেন্ট বলা হয়। কনসিস্টেন্স বলা হবে। কনসিস্টেন্ট মানে সঙ্গত, মানে সমাধানযোগ্য। তাহলে যদি ডেল্টাটা নট ইকুয়াল টু জিরো যায়, সিস্টেমটা ইউনিক সলিউশন থাকবে এবং সমীকরণ তিনটাকে একত্রে বলবে কনসিস্টেন্ট। তোমাকে বলবে যে এর কনসিস্টেন্সি টেস্ট করো, অর্থাৎ এই সমীকরণটা কনসিস্টেন্ট কিনা পরীক্ষা করো। তুমি দেখবে যদি ডেল্টা নট ইকুয়াল টু জিরো হয়ে যায়, তাহলে তুমি বলবে সমীকরণ তিনটা নট কনসিস্টেন্ট।
পরীক্ষা একদম পরিষ্কার হেডিংয়ে দেওয়া থাকে যে নিম্নলিখিত সমীকরণগুলো কনসিস্টেন্ট কিনা পরীক্ষা করো, তখন তুমি কী করবে, এরকম ডেল্টাটা কোএফিসিয়েন্ট নির্ণয় অর্থাৎ ডেল্টার মান বার করবে, ডেল্টার মান নির্ণয় করে দেখবে সেটা নট ইকুয়াল টু জিরো হচ্ছে কিনা, এক্সপেনশন করে এর মানটা বার করবে, মানটা বার করে যদি এটার মান নট ইকুয়াল টু জিরো হয়ে যায় তাহলে তুমি বলবে দিস সিস্টেম ইজ কনসিস্টেন্ট। যদি ডেল্টাটা নট ইকুয়াল টু জিরো হয় তাহলে কনসিস্টেন্ট বললো এটাই। তাহলে এক নম্বর বললাম কনসিস্টেন্ট বা ইউনিক সলিউশনটা কি। দু নম্বরে আসছি, দু নম্বর পয়েন্ট আসছি যদি সবাই জিরো হয়ে যায়, ইফ ডেল্টা ইজ ইকুয়াল টু ডেল্টা ওয়ান ইজ ইকুয়াল টু ডেল্টা টু ইজ ইকুয়াল টু ডেল্টা থ্রি, প্রত্যেকের মান জিরো যদি হয়ে যায়, অর্থাৎ যতগুলো মান ক্র্যামারস রুলে বার করতে হয়, ডেল্টা বার করতে আমরা জানি, ডেল্টা ওয়ানও বার করতে জানি, ডেল্টা টুও বার করতে আমরা জানি, ডেল্টা থ্রিও বার করতে আমরা জানি। ডেল্টা ওয়ান বলতে এক নম্বর বরাবর কনস্ট্যান্ট টু থাকবে, ডেল্টা ওয়ান বলতে এক নম্বর বরাবর এই যে কনস্ট্যান্ট কে ওয়ান কে টু থাকবে, বাদ বাকি দুই আর তিন সেম থাকবে। ডেল্টা টু বলতে দু নম্বর বরাবর কে ওয়ান কে টু কে থাকবে, এক আর তিন সেম থাকবে। ডেল্টা থ্রি বলতে তিন নম্বর বরাবর কে ওয়ান কে টু কে থ্রি, তিন নম্বর কালাম আর কি, তিন নম্বর কালাম বরাবর কে ওয়ান কে টু কে থ্রি থাকবে, এক এবং দুই কালাম রিমেন সেম। এইগুলো হচ্ছে ডেল্টা ওয়ান। এটা আগের ক্লাসে আমরা আলোচনা করেছি যে ডেল্টা ওয়ান ডেল্টা টু। এখন যদি কোনো কারণে ডেল্টার মান জিরো আসছে ক্র্যামারস রুলে এই হোমোজিনিয়াস নন হোমোজিনিয়াসের ক্ষেত্রে, হেডিংয়ে দেওয়া আছে নন হোমোজিনিয়াস। এখন এই নন হোমোজিনিয়াস ইকুয়েশনের সলিউশন করতে গিয়ে কোথাও আমরা দেখছি যে ডেল্টার মান জিরো আসছে, আবার ডেল্টা ওয়ান বার করছি তারও মান জিরো আসছে, আবার ডেল্টা টু তারও মান জিরো আসছে, আবার ডেল্টা থ্রি তারও, প্রত্যেকটা যতগুলো আছে ডেল্টা ডেল্টা ওয়ান ডেল্টা টু ডেল্টা থ্রি প্রত্যেকটার মান প্রতি স্টেপে স্টেপে আমার জিরো আসছে। যদি আসে এর ক্ষেত্রে যেটা বলবো দ্য সিস্টেম হ্যাজ, দেন দ্য সিস্টেম হ্যাজ then the system has infinite solution, অসংখ্য সমাধান থাকবে। ইনফাইনাইট সলিউশন, অসংখ্য সমাধান থাকবে। তখন সিস্টেমটা আমরা বলবো অসংখ্য সমাধান থাকবে। তাহলে এক নম্বরে নোটে বললাম যদি ডেল্টা নট ইকুয়াল জিরো তার ক্ষেত্রে কনসিস্টেন্ট এবং ইউনিক সলিউশনের ব্যাপারটা বললাম। দু নম্বরে যেটা বলতে চাইছি যদি প্রত্যেকটা মান জিরো হয়ে যায়, ডেল্টা ডেল্টা ওয়ান ডেল্টা টু ডেল্টা থ্রি প্রত্যেকটা মান জিরো হয়ে যায় পাটভাবে, তাহলে বলবো দেন দ্য সিস্টেম ইজ দিস, দেন সিস্টেম হ্যাজ ইনফাইনাইট সলিউশন, অর্থাৎ এই সমীকরণগুলোর অসংখ্য সমাধান থাকবে, অনেক অনেক ইনফাইনাইট সলিউশন মানে তাই অসংখ্য সমাধান থাকবে। এটা গেল দু নম্বর। তিন নম্বর আরেকটা আছে দেখো, if delta equal to 0, 3 number, if delta equal to 0 and any one of, if delta equal to 0 and any one of delta 1 comma delta 2 comma delta 3 are non-zero not equal to 0, ডেল্টাটার মান জিরো হচ্ছে কিন্তু এনি ওয়ান অফ যে কোনো একটা ডেল্টা ওয়ান ডেল্টা টু ডেল্টা থ্রির মধ্যে কোনো একটা এনি ওয়ান অফ ডেল্টা ওয়ান ডেল্টা টু ডেল্টা থ্রি আর নন জিরো যদি নট ইকুয়াল টু জিরো হয়ে যায় দেন দ্য সিস্টেম হ্যাজ নো সলিউশন, অর্থাৎ কোনো সমাধান থাকবে না। পয়েন্ট টু বি নোটেড, নো সলিউশন অর্থাৎ কোনো সমাধান থাকবে না। যদি ডেল্টা ইকুয়াল টু জিরো হলো আর ডেল্টা ওয়ান ডেল্টা টু ডেল্টার মধ্যে কোনো একটা, এখান থেকে ডেল্টা ওয়ান ডেল্টা টু ডেল্টা থ্রি যে বার করবে তাদের মধ্যে যদি কোনো একটা নট ইকুয়াল টু জিরো হয়ে যায়, এই যে এনি ওয়ান অফ, সবাইকে নট ইকুয়াল টু জিরো তো কেমন করে কোনো একটা এনি ওয়ান অফ, এই যে এনি ওয়ান অফ, অর্থাৎ প্রত্যেককে নট ইকুয়াল টু জিরো হবে এটা বলতে চাইছি না, ডেল্টাকে জিরো হতেই হবে। ডেল্টা ওয়ান ডেল্টা টু ডেল্টা থ্রির মধ্যে কোনো একটা যদি নন জিরো হয়ে যায়, এনি ওয়ান অফ দিস নন জিরো, দেন দ্য সিস্টেম হ্যাজ নো সলিউশন, তখন আমি বলবো সিস্টেমটার কোনো সলিউশন থাকবে না। আর যদি কোনো সলিউশন না থাকে তখন সিস্টেমটার এই যে তিনটি ইকুয়েশন থেকে তিনটে কাকে বলা হয় ইনকনসিস্টেন্ট, এখন তখন সেটাকে বলা হবে ইনকনসিস্টেন্ট, অর্থাৎ অসঙ্গত। অর্থাৎ সমীকরণ তিনটি অসংজ্ঞাত, অর্থাৎ এখানে যে সমীকরণ তিনটে থাকবে সেই সমীকরণ তিনটিকে একত্রে বলা হবে ইনকনসিস্টেন্ট। তাহলে প্রথমেই এক নম্বর পড়েছিলাম কনসিস্টেন্ট কখন, যদি ডেল্টাটা নট ইকুয়াল টু জিরো হতো ইউনিক সলিউশন থাকে সেটা কনসিস্টেন্ট বলা হতো সমীকরণগুলোকে। এবারে বলছি যদি ডেল্টা ইকুয়াল টু জিরো হয়ে যায়, এনি ওয়ান অফ ডেল্টা ওয়ান ডেল্টা টু ডেল্টা থ্রি আর নন জিরো, দেন দ্য সিস্টেম হ্যাজ নো সলিউশন, আর কোনো সলিউশন না থাকে মানে তখন সেটাকে বলা হয় কি ইনকনসিস্টেন্ট। ক্লিয়ার? তাহলে ক্র্যামারস রুল বা নন হোমোজিনিয়াস সম্পর্ক তিনটে নোটস তিনটে পয়েন্টস বললাম।
এক নম্বর বলেছিলাম ডেল্টা নট ইকুয়াল জিরো হলে ইউনিক সলিউশন থাকবে এবং সেটা কি কনসিস্টেন্ট। দু নম্বর বলেছি যে যদি সবাই জিরো হয়ে যায়, ডেল্টা জিরো হয়ে যাবে, ডেল্টা টুও জিরো হয়ে যাবে, ডেল্টা ওয়ানও জিরো হবে, ডেল্টা থ্রিও জিরো হবে, অর্থাৎ প্রত্যেক ইউনিকভাবে যদি জিরো হয়ে যায় তাহলে আমরা কী বলবো, সমীকরণগুলোর অসংখ্য সমাধান আছে। তোমাকে মনে রাখতেই হবে, কারণ এর উপরে অনেক কোশ্চেন আছে, শর্ট কোশ্চেন, 2 নম্বর কোশ্চেন বা ব্রড কোশ্চেন, কখনো কোনো 4 নম্বরের পড়ে। অর্থাৎ তোমাকে এই যে নোটস, এই নোটসগুলো তোমার মনে রাখতে হবে। তুমি যখন প্রশ্নমালা প্রশ্ন খুলবে, আজকে শুরু করবো, তো তখনই তোমরা দেখতে হবে যে এর কত কাজে লাগছে এই নন হোমোজিনিয়াস, বা এরপরে আমি হোমোজিনিয়াসটা আসছি। নন হোমোজিনিয়াস বা হোমোজিনিয়াস সিস্টেমের ক্ষেত্রে এই যে নোটসগুলো কত ইম্পর্টেন্ট, কত গুরুত্বপূর্ণ একটু পরেই বুঝতে পারবে। তাহলে 2 নম্বরটা ওটা বললাম যে অসংখ্য সমাধান যেতে থাকবে যদি সবাই প্রত্যেকে জিরো হয়ে যায়। 3 নম্বর বললাম একটা জিরো, কোনটা, ডেল্টাটা জিরো, বাদ বাকির মধ্যে কোনো একজন নট ইকুয়াল জিরো, এনি ওয়ান অফ দিস নন জিরো। ডেল্টা জিরো হবে, এদের মধ্যে কোনো একটা নন জিরো যাবে, তখন সেটাকে বলা হবে নো সলিউশন বা ইনকনসিস্টেন্ট। এটা গেল নন হোমোজিনিয়াসের ক্ষেত্রে। এবারে যদি ইকুয়েশনটা আমার হোমোজিনিয়াস হয়ে যায়, তার ক্ষেত্রে বলছি এবার হেডিং দিচ্ছি সাম ইম্পর্টেন্ট নোটস অ্যাবাউট হোমোজিনিয়াস ইকুয়েশন। আগেটা ছিল নন হোমোজিনিয়াস, এবার দিচ্ছি হোমোজিনিয়াস ইকুয়েশন। অবশ্যই ইকুয়েশনটা লিনিয়ার হতে হবে, একঘাত বিশিষ্ট লিনিয়ার হোমোজিনিয়াস যদি ইকুয়েশন হয়ে যায়। অর্থাৎ আগে যে নোটসগুলো বললাম সেটা ছিল নন হোমোজিনিয়াসের জন্য, অর্থাৎ রাইট হ্যান্ড সাইডটা কনস্ট্যান্ট। এবার রাইট হ্যান্ড সাইডে কনস্ট্যান্টের মানটা যদি জিরো হয়ে যায়, হোমোজিনিয়াস মানে রাইট হ্যান্ড সাইডটা জিরো। হোমোজিনিয়াস মানে এরকম দেখতে a1x প্লাস b1y প্লাস c1z ইকুয়াল টু জিরো, আবার a2x প্লাস b2y প্লাস c2z ইকুয়াল টু জিরো, a3x প্লাস b3y প্লাস c3z ইকুয়াল টু জিরো। এই সিস্টেমটাকে বলা হয় হোমোজিনিয়াস সিস্টেম অফ ইকুয়েশন, লিনিয়ার হোমোজিনিয়াস ইকুয়েশন। তিনটে চল রাশি, তিনটে ইকুয়েশন সাইমালটেনিয়াস। লিনিয়ার কেন, এক্স ওয়াই চল যে অজ্ঞাত রাশি যেগুলো ছিল চল তাদের ঘাতওয়ান, ঠিক আছে। রাইট হ্যান্ড সাইড প্রত্যেকটাই জিরো, দ্যাট ইজ হোমোজিনিয়াস। তাহলে এই ধরনের ইকুয়েশনের ক্ষেত্রে দুটো নোটস বলবো। এক নম্বর কি বলবো না, এর ক্ষেত্রে যে দুটো নোটস রয়েছে দুটোই হচ্ছে, এক নম্বর যদি ডেল্টাটা নট ইকুয়াল জিরো হয়ে যায়, ইফ কোএফিসিয়েন্ট ডিটারমিনার, অর্থাৎ ডেল্টাটা যদি নট ইকুয়াল জিরো হয়ে যায়, ডেল্টাটা নট ইকুয়াল জিরো, আর বাদ বাকিগুলো যদি ইকুয়াল জিরো হবে, ডেল্টা ওয়ান ডেল্টা টু ডেল্টা তো জিরো হবে, কারণ ডেল্টা ওয়ান মানে এক নম্বর কালাম বরাবর তিনটি জিরো, তো ওগুলো তো অটোমেটিক্যালি জিরো হয়ে যাবে, তাহলে ওগুলো আর বলার দরকার নেই। তাহলে শুধুমাত্র এই হোমোজিনিয়াস ইকুয়েশনের জন্য সবসময় শুধুমাত্র ডেল্টা নিয়ে আমার কাজ। তো যদি ডেল্টাটা নট ইকুয়াল, হোমোজিনিয়াস মানে ডেল্টা ওয়ান ডেল্টা টু ডেল্টা থ্রি সবসময় জিরো হয়ে যায়। দেখো আমি দেখাচ্ছি, এটার ক্ষেত্রে ডেল্টা ওয়ান কত হবে, এটার ক্ষেত্রে ডেল্টা ওয়ানের মান কত, মানে এক নম্বর কালাম বরাবর রাইট হ্যান্ড সাইডটা, তাহলে এক নম্বর কালাম বরাবর রাইট হ্যান্ড সাইডে কী আছে, জিরো আছে। আর 2 নম্বর 3 নম্বর সেম থাকবে, তাহলে b1 b2 b3, b1 b2 b3, 3 নম্বর কি আছে c1 c2 c3, c1 c2 c3, এটা এই ডিটারমিনেন্টের মানটা তো অলওয়েজ জিরো। একই রকমভাবে ডেল্টা টু 2 নম্বর কালাম বরাবর যখন এটা থাকবে সেটাও জিরো যাবে। একই রকমভাবে ডেল্টা থ্রি মানে 3 নম্বর কালাম বরাবর এই তিনটে যখন জিরো থাকবে সেটাও জিরো যাবে। অর্থাৎ এই হোমোজিনিয়াস ইকুয়েশনের ক্ষেত্রে ডেল্টা ওয়ান ডেল্টা টু ডেল্টা থ্রি মান নিয়ে তোমার প্রয়োজন নেই, সবসময় অটোমেটিক্যালি এটা তোমার জিরো হবে। তাহলে ডেল্টা ওয়ান ডেল্টা টু ডেল্টা থ্রি এদের মান হোমোজিনিয়াস ইকুয়েশনের জন্য সবসময় জিরো হয়ে যায়, সেই জন্য ওই ব্যাপারটা বলছি না। তো যদি শুধুমাত্র টেস্ট করে দেখবে ডেল্টাটা, যদি ডেল্টাটা নট ইকুয়াল টু জিরো হয়ে যায়, দেন দ্য সিস্টেম হ্যাজ trivial solution. Underline the word trivial solution. কি বললাম, যদি ডেল্টাটা নট ইকুয়াল টু জিরো, দেন দ্য সিস্টেম হ্যাজ ট্রাইভাল সলিউশন। হোয়াট ডু ইউ মিন বাই ট্রাইভাল? এখন এই ট্রাইভাল, এই যে ট্রাইভাল সলিউশন মানে জিরো জিরো জিরো, এই যে সলিউশনটা, এই সলিউশন হলো ট্রাইভাল সলিউশন। অর্থাৎ এক্স ওয়াই জেড তিনজনই মান জিরো জিরো যদি করে, অর্থাৎ এক্স ইকুয়াল টু ওয়াই ইকুয়াল টু জেড ইকুয়াল টু প্রত্যেকের মান যদি আমার জিরো বেড়ে যায়, তিনটে চলরাশি অজ্ঞাত এক্স ওয়াই জেড তিনটে চলরাশি, তিনটে চলরাশির মানে আমার যদি জিরো 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 আসে, এক্সের মান জিরো আসে, ওয়াই মান জিরো, এই ধরনের যে সলিউশন, দিস সলিউশন ইজ কল্ড ট্রাইভাল সলিউশন।
ট্রাইভাল মানে 0 0 0 সলিউশন থেকে বলা হয় ট্রাইভাল, অর্থাৎ এক্স ওয়াই জেডের যে সলিউশনটা করবে তারা যদি জিরো বেরোয়, এক্সের মানে জিরো, ওয়াইয়ের মানে জিরো, জেডের মানে যদি জিরো হয়, এই ধরনের যে সলিউশন, এই সলিউশনের নাম দেওয়া হচ্ছে ট্রাইভাল সলিউশন এবং এটা ইউনিক, জিরো ব্যতীত অন্য কোনো মান বেরোবে না, ইউনিক সলিউশন। তাহলে যদি এটা কখন সম্ভব, হোমোজিনিয়াসের ক্ষেত্রে যদি ডেল্টাটা নট ইকুয়াল টু জিরো হয়ে যায়, তার ক্ষেত্রে আমার কি সিস্টেমটার কি থাকবে, ট্রাইভাল সলিউশন থাকবে, অনলি ওয়ান সলিউশন, শুধুমাত্র 0 0 0 ইজ দ্য অনলি ওয়ান সলিউশন, দিস ইজ কল্ড ট্রাইভাল সলিউশন। এটা 1 নম্বর। 2 নম্বর, যদি ডেল্টা ইকুয়াল টু জিরো হয়ে যায়, if delta equal to 0, then the system has infinite solution, infinite এবং নন ট্রাইভাল, ইনফাইনাইট নন ট্রাইভাল সলিউশন, ইনফাইনাইট or non-trivial solution। কি বললাম, হোমোজিনিয়াস ইকুয়েশনের ক্ষেত্রে যদি ডেল্টাটা নট ইকুয়াল টু জিরো হয়ে যায়, কি বললাম, ট্রাইভাল সলিউশন। তাহলে নট ইকুয়াল টু জিরো হলে 0 0 সলিউশন, যদি ইকুয়াল টু জিরো যায় নন জিরো সলিউশন, নন ট্রাইভাল মানে নন জিরো, তাহলে ট্রাইভাল মানে জিরো, নন ট্রাইভাল দ্যাট মিনস নন জিরো ইনফাইনাইট সলিউশন, এটা মানে নন জিরো, নন ট্রাইভাল দ্যাট মিনস নন জিরো ইনফাইনাইট সলিউশন, অর্থাৎ নন জিরো অসংখ্য সমাধান থাকবে, নন ট্রাইভাল, ট্রাইভাল 0 0, নন ট্রাইভাল নন জিরো। খুব ভালো করে মনে রাখো, যদি ডেল্টাটার মান জিরো হয়ে যায় অসংখ্য নন জিরো সলিউশন থাকবে, এক কথায় পরিষ্কার বাংলা, যদি ডেল্টার মানটা জিরো হয়ে যায় তাহলে সমীকরণ তিনটির অসংখ্য নন জিরো সলিউশন থাকবে, ইনফাইনাইট নন জিরো সলিউশন, অসংখ্য নন জিরো সলিউশন থাকবে, ইনফাইনাইট নন জিরো সলিউশন, অর্থাৎ যদি কোনো কারণে ডেল্টার মানটা জিরো যায়, ডেল্টা 1 ডেল্টা 2 ডেল্টা 3 তো জিরো হবেই, তার কারণ যেহেতু হোমোজিনিয়াস ইকুয়েশন, তাহলে ওটা আমার বলার বিষয় নয়, বলার বিষয় একটা সেটা হচ্ছে ডেল্টা এবং নট ইকুয়াল টু জিরো হবে কি না ইকুয়াল টু জিরো হবে। তাহলে হোমোজিনিয়াস ইকুয়েশনের ক্ষেত্রে অনলি দুটো নোটস, একটা হচ্ছে ডেল্টা জিরো হলে কী হবে, ডেল্টা নন জিরো হলে কী হবে। ডেল্টা যদি নন জিরো হয়ে যায় তাহলে 0 0 সলিউশন, মনে রাখবেন সহজ, নট ইকুয়াল টু জিরো হলে 0 0 সলিউশন, ইকুয়াল টু জিরো হলে নন জিরো সলিউশন, একেবারে হোমোজিনিয়াস ইকুয়েশন মনে রাখা খুবই খুবই সহজ, ঠিক উল্টোটা, অর্থাৎ যখন নট ইকুয়াল টু জিরো হবে তার মানে 0 0 সলিউশন হবে, যদি ইকুয়াল টু জিরো হয় তার মানে নন জিরো সলিউশন হবে, আর নন জিরো হলে কী হবে, অসংখ্য সমাধান হবে, ঠিক আছে। নন জিরো যখন হবে তখন আমার ইনফাইনাইট হবে, আর নন জিরোকে বলা হয় নন ট্রাইভাল, আর 0 0কে বলা হয় ট্রাইভাল, ট্রাইভাল মানে 0 0 সলিউশন, নন ট্রাইভাল মানে নন জিরো সলিউশন, ক্লিয়ার। তো এই যে 5টা নোটস বললাম, নন হোমোজিনিয়াসের ক্ষেত্রে 3টে বলেছি, নন হোমোজিনিয়াস সিস্টেম অফ ইকুয়েশনের ক্ষেত্রে 3টে নোটস বলেছি, এবং হোমোজিনিয়াসের ক্ষেত্রে আমি আপাতত 2টো নোটস বললাম, একটা ডেল্টা নট ইকুয়াল জিরো হলে কি হবে, ডেল্টা ইকুয়াল জিরো হবে, ঠিক আছে। এই যে 5টা নোটস বললাম, এই 5টা নোটসের উপর ডিপেন্ডস করে কিন্তু প্রশ্নমালা 2 প্রথম দিকে যে অঙ্কগুলো আছে সব অঙ্কগুলো তার উপর বেস করেই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে হবে, সেজন্য এই তোমায় 5টা নোটস অবশ্যই মনে রাখতে হবে, এবং এই নোটসগুলোর উপরেই আজকে কিছু অঙ্ক করাচ্ছি। দেখো, যেমন শুরু করছি আমি, দেখো প্রশ্নমালা 2C, প্রশ্নমালা 2C, প্রথমেই এমসিকিউ পার্ট রয়েছে। তো এমসিকিউ পার্টের দেখো শুরু করছি আমি প্রথমেই, 2 নম্বর অঙ্কটা দেখো, এমসিকিউ 2, যদি এ বিলংস টু আর হয়ে যায়, ইফ 2 নম্বর এমসিকিউ, ইফ এ বিলংস টু আর মানে এ যদি রিয়েল নাম্বার হয় এবং এক্স প্লাস এ ওয়াই ইকুয়াল টু জিরো, সমীকরণ দেখো এক্স প্লাস এ ওয়াই ইকুয়াল টু জিরো, এটা প্রথম সমীকরণ। তারপর হচ্ছে এ জেড প্লাস ওয়াই ইকুয়াল টু জিরো, এ জেড প্লাস ওয়াই ইকুয়াল টু জিরো, এটা দ্বিতীয় সমীকরণটা আছে। তৃতীয়টা আছে এ এক্স প্লাস জেড ইকুয়াল টু জিরো, এক্স প্লাস জেড ইকুয়াল টু জিরো, তিনটে দেওয়া আছে, যে এক্স প্লাস এ ওয়াই, এ জেড প্লাস ওয়াই এবং এ এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস জেড ইকুয়াল টু জিরো, এই তিনটে সমীকরণ। এগুলো হচ্ছে এরা অসংখ্য সমাধান থাকলে এর মান নির্ভর, এই সমীকরণটা, এই যে লিনিয়ার ইকুয়েশন, এই লিনিয়ার ইকুয়েশন তিনটে বলছে অসংখ্য সমাধান থাকলে এর মান নির্ণয় করো। এতে যদি ইনফাইনাইট সলিউশন থাকে, ইনফাইনাইট সলিউশন থাকলে এর মান নির্ণয় করো, এটা কোশ্চেন।
ভালো করে বুঝে দেখো, এ রিয়েল নাম্বার, এ বাস্তব সংখ্যা, এক্স প্লাস এ ওয়াই ইকুয়াল টু জিরো, এ জেড প্লাস ওয়াই ইকুয়াল টু জিরো, এ এক্স প্লাস জেড ইকুয়াল টু জিরো। তাহলে এই ইকুয়েশন তিনটে দেখে কি মনে হচ্ছে? ডান দিকটা জিরো মানে কি? হোমোজিনিয়াস। তার মানে কি এটা হোমোজিনিয়াস ইকুয়েশন, তার মানে এই ইকুয়েশনের সেটটা কি হোমোজিনিয়াস। এটা তার মানে হোমোজিনিয়াস ইকুয়েশন। তাহলে হোমোজিনিয়াস ইকুয়েশনের ক্ষেত্রে দুটো নট পড়েছিলাম, একটা হচ্ছে ডেল্টা যদি নট ইকুয়াল টু জিরো হয় তাহলে ট্রাইভাল, আর একটা কি বলেছিলাম ডেল্টা ইকুয়াল টু জিরো হলে নন ট্রাইভাল। তাহলে এটার ক্ষেত্রে ট্রাইভাল বলেছিলাম একটু আগে যেটা বললাম, এটার ক্ষেত্রে কি বলেছিলাম নন ট্রাইভাল মানে নন জিরো। নন ট্রাইভাল এবং নন ট্রাইভাল হলে কি হবে? ইনফাইনাইট হয়, ইনফাইনাইট হয়ে যায়। তাহলে আমার কোনটা দরকার? এইটা। একটু আগে হোমোজিনিয়াস ইকুয়েশনের দুটো নোটস বললাম, তার মধ্যে দ্বিতীয় নোটটা যদি ডেল্টা ইকুয়াল টু জিরো যায় তাহলে তার অসংখ্য নন জিরো সলিউশন থাকবে। তার মানে কি আমার ডেল্টা ইকুয়াল টু জিরো। তাহলে যদি বলে, যেহেতু বলেছে ইনফাইনাইট সলিউশন আছে, অসংখ্য সমাধান আছে, তার মানে কি এর দ্বারা গঠিত যে সহগড় নির্ণয় সেটা মানটা কি? জিরো। আর জিরো যদি আছে সেখান থেকে আমরা এর মান নির্ণয় করতে পারবো। তাহলে যেহেতু বলে দিয়েছে এর অসংখ্য সমাধান আছে, তাহলে ডেল্টা ইকুয়াল টু জিরো। ঠিক আছে, তাহলে এর ক্ষেত্রে ডেল্টা কীভাবে নির্ণয় করবো? তাহলে সিস্টেমটাকে প্রথমে সাজাই। এটা তো সাজানো নেই, এক্স ওয়াই জেড তিনটে চলরে সাজাতে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু সব জায়গায় তিনটে নেই, সেটা প্রথমে সাজিয়ে নিচ্ছি। Then the above system of equation can be written as the above system of equation the above system of equation can be written as কিভাবে লিখতে পারবো? এখানে x প্রথমে আছে, তাহলে 1 into x প্লাস a into y, z নেই তাহলে 0 into z equal to 0। তারপরে 1 into 0 into x, x নেই, y আছে 1 into y প্লাস az, a into z equal to 0। তারপরে ax মানে এখানে ax হয়ে গেল, y নেই তার মানে 0 into y প্লাস 1 into z equal to 0। সিস্টেমটাকে আমি সাজিয়ে নিলাম। তাহলে অ্যাবভ সিস্টেম অফ ইকুয়েশন ক্যান বি রিটন অ্যাজ, আগের যে সিস্টেমটা ছিল এই সিস্টেমটা তাকে কি করলাম? এক্স ওয়াই জেড তিনটে চলে আঁকা লিখলাম, এক্স এক্স, ওয়াই এ ওয়াই, জেড ছিল না সেজন্য 0 into z লিখে দিলাম। তারপরটা এ জেড আছে, ওয়াই ওয়াই আছে, এক্স ছিল না 0 into x করে দিলাম। তারপরটা এক্স ওয়াই নেই 0 into y, জেড আছে 1 into z ইকুয়াল টু 0। তাহলে সিস্টেমটাকে আমি হোমোজিনিয়াস ফর্মে, সাইমালটেনিয়াস ফর্মে নিয়ে চলে এলাম। এবার এখান থেকে সহগ নির্ণয় কি? ডেল্টা, তাই তো কোএফিসিয়েন্ট ডিটারমিন ডেল্টা মান বার করতে হবে। ডেল্টা মান 0 দিয়ে, যেহেতু বলেছে ইনফাইনাইট সলিউশন তার মানে ডেল্টা ইকুয়াল টু 0 অটোমেটিক্যালি হয়ে আছে, সেই জায়গা থেকে এর মান নির্ণয় করতে হবে। তাহলে যেহেতু দ্য সিস্টেম হ্যাজ ইনফাইনাইট সলিউশন দেয়ারফর ডেল্টা ইকুয়াল টু 0, এটাই লিখবো যে বলেই দিয়েছে যে অসংখ্য সমাধান থাকবে, থাকলে এর মান নির্ণয় করো। তাহলে অসংখ্য সমাধান থাকলে এর মান নির্ণয় করো মানে কি? ডেফিনেটলি ডেল্টা মানটা 0 হয়ে বসে আছে, তাহলে ডেল্টা মানটা 0 করে দিই, 0 করে দিয়ে আমি এর মান নির্ণয় করবো। তাহলে সিন্স যেহেতু the system has infinite solution, therefore delta equal to 0। যেহেতু সিস্টেমটার অসংখ্য সমাধান রয়েছে তাহলে আমি কি বলবো? ডেল্টা মানটা 0। তাহলে আমি ডেল্টা মানটা 0 করে দেখাচ্ছি তোকে এখানে। তাহলে ডেল্টা মানটা যদি 0 করি তাহলে এখানে ডেল্টা, therefore ডেল্টা ইকুয়াল টু কি? এখানে ডেল্টা মান হলো 10a, 10a হয়েছে, a10 0a10 0a1 এটা ডেল্টা মানটা 0 বলে দিয়েছে ইকুয়াল টু 0, দিস ইমপ্লাইং এক্সপানশন। তাহলে 1 into 1 বরাবর রো কলম বাদ, তাহলে 1 মাইনাস a into a বরাবর রো কলম বাদ, তাহলে 0 বিযুক্ত স্কোয়ার প্লাস 0 into যাই হোক 0 হবে ইকুয়াল টু 0। তো দিস ইমপ্লাইং 1 plus a cube equal to 0, this implying a cube equal to -1, this implying a equal to কত হবে? -1। a cube equal to -1 মানে এর তিনটে মান থাকে, তার মধ্যে একটা অবশ্যই রিয়েল নাম্বার, সেটা হচ্ছে a equal to 1। যেহেতু বলে দিয়েছে a আমার রিয়েল নাম্বার, বলে দিয়েছে a belongs to r, a cube equal to -1 মানে এর একটা বাস্তব মান পাবোই, সেই বাস্তব মানটা কি? অবশ্যই -1। a cube equal to -1 মানে এর তিনটে মান পাবো, তাই না? এটা কিউবিক ইকুয়েশন, এর তিনটে মান পাবো, তিনটে মানের মধ্যে একটা মিনিমাম বাস্তব হবেই, অ্যাটলিস্ট 1 ভ্যালু মানে রিয়েল নাম্বার হবেই। তো সেই রিয়েল নাম্বারটা অবশ্যই -1টা, এই যে কারণ কি এই যেহেতু আমার রিয়েল নাম্বার, তাহলে রিয়েল নাম্বারটা একটা থাকবে, সেই রিয়েল নাম্বারটা অবশ্যই -1। বাট এই যদি রিয়েল নাম্বার, এই কন্ডিশনটা কোশ্চেনে বলে দেওয়া না দেওয়া থাকতো, কোশ্চেনে বলে দেওয়া আছে যে এ হচ্ছে রিয়েল নাম্বার, এ বিলংস টু আর, যেহেতু এ বিলংস টু আর তাহলে এর মান ডেফিনেট -1। এবার এর মান -1 কোন অপশন দেওয়া আছে? অপশন সিতে, তার মানে এই অঙ্কটার উত্তর হচ্ছে অপশন সি। তার মানে সঠিক আনসার অপশন সি, দ্যাট ইজ a equal to -1।
তাহলে এই সমীকরণটার যদি অসংখ্য নন জিরো সলিউশন থাকে তাহলে কোন মানের জন্য এর -1 ভ্যালুর জন্য এই সমীকরণগুলোর অসংখ্য সমাধান থাকবে। ক্লিয়ার? আজকে এই যে হোমোজিনিয়াস ইকুয়েশন নোটস লিখলাম, এই নোটসগুলো যদি মনে না রাখতে পারো তাহলে এখান থেকে এমসিকিউ করে যথেষ্ট করে রেডি হয়ে যাবে। এটা গেল 2 নম্বরটা। এরপর আবার দেখো এমসিকিউ 4 নম্বরটা দেখো। 2 নম্বর এমসিকিউ করলাম, 4 নম্বর এমসিকিউ করছি। 4 নম্বর এমসিকিউ বলেছে কে এর কোন বাস্তব মানের জন্য x প্লাস ky মাইনাস 3z, কে এর কোন বাস্তব মানের জন্য x প্লাস ky মাইনাস 3z ইকুয়াল টু 0, 3x প্লাস ky 3x প্লাস ky 3x প্লাস ky মাইনাস 2z ইকুয়াল টু 0 এবং 2x প্লাস 3y 2x প্লাস 3y মাইনাস 4z ইকুয়াল টু 0। বলছে কে এর কোন বাস্তব মানের জন্য, কোশ্চেনটা দিয়েছে কে এর কোন বাস্তব মানের জন্য এই সমীকরণ তিনটের অশূন্য নন ট্রাইভাল সলিউশন দেবে। এদের বলে দিচ্ছে নন ট্রাইভাল সলিউশন থাকবে, অশূন্য সমাধান থাকবে। নন ট্রাইভাল মানে নন জিরো। কে এর কোন মানের জন্য এদের নন ট্রাইভাল মানে অসংখ্য নন ট্রাইভাল। আগেরটা কি বলেছিল? আগেরটা বলেছিল যে অসংখ্য সমাধান থাকবে, এখন বলেছে কে এর কোন মানের জন্য এদের অশূন্য মানে নন ট্রাইভাল। নন ট্রাইভাল যা নন ট্রাইভাল মানে সাধারণত ইনফাইনাইট সলিউশন পড়বে। তার মানে আগের যে কন্ডিশন বলেছিল হোমোজিনিয়াসের ক্ষেত্রে এখানেও আমি সেম কন্ডিশন লাগাবো, অর্থাৎ এর ক্ষেত্রেও সহগ নির্ণয় জিরো করবো। কে এর কোন, কে তো এখানে দেওয়া আছে, তাহলে কে এর কোন মানের জন্য নন ট্রাইভাল সলিউশন থাকবে? নন ট্রাইভাল সাধারণত ডেল্টাটা জিরো হয়ে গেলে, তাহলে এর ক্ষেত্রে তুমি ডেল্টা বার করবে, ডেল্টা মানটা জিরো করে দেবে। ডেল্টা কত? 132, ঠিক আছে, 132। তারপরে কে3, এই যে কে3 কে3, তারপর -3, এই যে -3, তারপর -2 -4, এটার মানটা জিরো হয়ে যাবে। ঠিক আছে, এবার এইটার যদি মান জিরো হয় এখান থেকে তুমি সিম্পলি এক্সপানশন করবে, এক্সপানশন করে এখান থেকে কে এর যে মান করবে সেই কে এর মানটা তোমার সম্ভবত 21/10 এরকম একটা মান আছে। ঠিক আছে, তাহলে এটা কে এর মান যেখানে 21/10 এই অপশনটা তোমার কারেক্ট। অর্থাৎ কে এর কোন মানের জন্য এই যে নন ট্রাইভাল সলিউশন থাকবে, তারপর ডেল্টাটা বার করবো, যে ডেল্টা ইকুয়াল জিরো করবো, জিরো করে এক্সপানশন করবো, কে এর মান বেড়ে যাবে। ঠিক আছে, তাহলে এইভাবে যে কোনো অঙ্ক তুমি করবে। ঠিক আছে।